দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাট্য ব্যক্তিত্ব মোমেনা চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। আমি সবসময় খুব ভালো থাকি। আমরা জানি যে আপনি একটি নাটক করছেন, যেটি হচ্ছে মঞ্চ নাটক গোধূলি বেলায়। সেটি রচনা করেছেন আপনি, এটি সম্পর্কে একটু জানতে চাই। গোধূলি বেলায় আমাদের এই নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম। আরেকবার যাই। গোধূলি বেলায় এটা আমাদের সুন্নন রেপার্টরি থিয়েটারের পঞ্চম প্রযোজনা। প্রথম ছিল লাল জমিন, তারপরে করেছি মৃত্যু মৃত্যু খেলা, রঙিন চরকি এবং আত্মজয়। আত্মজয় সম্পর্কে একটু বলে তারপর আমি গোধূলি বেলায় আসতে চাই। আত্মজয় নাটকটা আমরা করেছি সুসাইডকে না করার জন্য, কারণ বর্তমান সময়ে আমরা দেখছি যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। খুব ছোটোখাটো বিষয় নিয়ে মানুষ সুসাইড করছে। তো সেটাই মাথায় রেখে আমাদের এই নাটকটির লেখা। ওটাও আমি লিখেছি আত্মজয়। 5টা প্রদর্শনী হয়েছে এবং এই নাটকটি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে করতে চাই। অন্তত ছাত্ররা যেন নাটকটা দেখে বুঝতে পারে যে মানে মৃত্যু কোনো সমাধান নয়। এরকম একটি নাটকটা করেছি। তার পরবর্তীতে আমি নিউ ইয়র্কে যাব, এরকম একটা সময়ে ওখান থেকে ফোন আসলো যে আমাকে বললেন যে ওনারা একটা উৎসব করবে, ক্রিস্টি থিয়েটার নিউ ইয়র্কের, তো লাল জমিন করতে চায়। আমি বললাম যে লাল জমিতে করেছি, এবার দেখি অন্য কিছু করা যায় কিনা। তো এর মধ্যে আমার বেশ কিছু সহকর্মীরা বারবারই বলছেন যে বর্তমান সময়ে যে ধর্ষণ নিয়ে বিচার শুরু হয়, তো এটার আর কোনো শেষ হয় না, তো আমরা এটা নিয়ে কিছু করতে পারি কিনা। এইভাবে আমার মাথায় আসলো যে একটা নাটকের প্লট মাথায় আসলো, সেটাই গোধূলি বেলায়। এটা আসলে একজন নারীর জীবনের চাওয়া পাওয়া, ব্যর্থতা, সফলতার গল্প সে গল্পের মধ্যে দিয়ে বলতে চায়। এটাও একক অভিনীত, আর নির্দেশনা দিয়েছেন শামীম সাগর, আর আলোতে আছেন ঠান্ডু রায়হান। সব মিলিয়ে আমরা একটা ছোট্ট একটা টিম, 3-4 জনের একটা টিম নাটকটা করছি। এটা মানে প্রথম ঢাকায় শো হবে 8ই অগাস্ট স্টুডিও থিয়েটারে সন্ধ্যা 7টায়। তো প্রথম শো করছি এটা। গল্পটা ওই রকমই, যে একজন নারীর তার জীবনের সফলতার গল্প, ব্যর্থতার গল্প। আচ্ছা, খুব সুন্দর একটি চিন্তা। এখান থেকে আসলে আমি একটু জানতে চাই যে নারীদেরকে নিয়ে যেহেতু আপনি একটা বাস্তবধর্মী যে রচনাটি আপনি রচনা করেছেন, এখান থেকে কি আসলে নারীদেরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি এখানে? আসলে তাদের কি বাস্তব জীবনটাই, নাকি এখান থেকে নারীরা ইন্সপায়ার হবে? অবশ্যই ইন্সপায়ার্ড হবে। আমি এই নাটকে আসলে একজন মানে কন্যার কথা বলেছি, একজন শিক্ষার্থীর কথা বলেছি, একদিন বউয়ের কথা বলেছি, একজন শাশুড়ির কথা বলেছি। যে প্রত্যেকটা একটা নারীর জীবনে তো অনেকগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপে যে সে সফল হয়, প্রত্যেকটা ধাপেই যে সে ব্যর্থ হয় তা নয়। কিন্তু নট অনলি নারী, একটা মানুষ যদি মানবিক হয়, প্রথমত যদি মানবিক হয়, তাহলে সব কিছু তার জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। ওই যে আপ ভালোতে জগৎ ভালো, আমরা ছোটবেলায় কথা শুনতাম এটা। তা আসলে আমি যদি ভালো হই, আমার চিন্তা চেতনা যদি ভালো থাকে, তাহলে আমি সব জায়গায় সুখী হতে পারি। এবং আমরা যদি ছাড় দিতে জানি, সব কিছু যদি ছোট ছোট বিষয় নিয়ে আমরা অনেক তুঙ্গে উঠি, ঝগড়াঝাঁটি অনেক কিছুই থাকে, কিন্তু প্রত্যেকটা জায়গায় যদি আমরা একটু ত্যাগ করতে পারি, ত্যাগেই সুখ আসলে কথাটা। যে এরকম জায়গা থেকে আমি এটা করেছি যে শুধু একজন নারী না, প্রত্যেকটা একটা মানুষের মানবিক গুণগুলো থাকলেই সে সব জায়গায় ভালো থাকতে পারে, সেই রকম একটি গল্প। আসলে মূলত এই নাটকের গল্পটা হচ্ছে যে নারীদের বিষয় তো বটেই। এই যে বর্তমান সময়ে আমরা আগেও ধর্ষণ যে হয়েছে তা না, বর্তমান সময়ে ধর্ষণের মাত্রাটা বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে আমাদের এই ভার্চুয়াল জগৎটা। হাতের মধ্যে মোবাইল থাকলে সারাক্ষণ যা দেখছে, এটা রিফ্লেকশনেই অনেক কিছু সমাজের মধ্যে পড়ছে। সেই ধর্ষণটা হচ্ছে, বিচার শুরু হচ্ছে, কিন্তু গতিটা স্লোত হয়ে যাচ্ছে। গতিটা মানে মানে যখন একটা ঘটনা ঘটে যায়, সেটার দ্রুত বিচার হলে যে মানে সমাজ উপকৃত হবে, সেটা হচ্ছে না। নানান কারণে এই ভীষণভাবে গতি কমে যায়। একটা সময় গিয়ে আর ওই বিচারের কিছুই হয় না। ধর্ষক ছাড়া পেয়ে পালিয়ে যায়, ধর্ষকের ছাড়া পাওয়ার খবর শুনে মেয়েরা সুসাইড করে। এই তো রিসেন্টলি ঘটেছে আমাদের দেশে এগুলো। তো এগুলোই মেইনলি এই নাটকের ফোকাস পয়েন্ট, যে বিচার শুরু হয়েছে কিন্তু গতি এত ধীর কেন। এবং এই চরিত্রটি বলছে যে শুধু ধর্ষকের বিচার নয়, আমি ধর্ষক
দর্শকদেরকে যারা সহযোগিতা করে আমি তাদেরও বিচার চাই। কারণ আজকে আমরা অনেকেই বলেছি যে দর্শকদের পাশে কোনো লয়ার দাঁড়াবেন না, কিন্তু লয়াররা কি থেমে আছেন? তারা কিন্তু দর্শকের বিচারটা নিচ্ছেন। ওইখান থেকে যদি ফার্স্ট প্রতিবাদটা হয় তাহলে কিন্তু অনেক কিছু পাল্টে যেতে পারে। তো আমি যেমন বেশ কয়েকটা থানায় কথা বলেছি, লয়ারদের সাথে কথা বলেছি যে থানা একটা পর্যন্ত কেসটা এগিয়ে নিয়ে যায়, তারপরে নানান চাপে সে মুক্তি পেয়ে যায়, লয়াররা তার ফাইট করতে থাকে এবং ঢিলতে 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 দেখা যায় আর এই বিচারটা হয় না এরকম। এবং দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া পর্যন্ত আমাদের সোসাইটি থেকে ধর্ষণ কমে যাবে না। এটারই প্রতিবাদ আমার গোধূলি বেলাতে আছে। আচ্ছা, এখানে অভিনয় করেছেন কারা? এখানে আমি একাই অভিনয় করেছি। মিউজিকে আবহ সঙ্গীত তানভীর সানি, জুয়েল মিজি, পলক, তিনজনের একটা টিম আছে। আর ডিরেকশন দিয়েছেন তো বলেছি শামীম সাগর। আলোতে আছেন ঠান্ডু রায়হান এবং নিউ ইয়র্কে যিনি আলো করেছেন বাবর খাদেমি। কারণ নিউ ইয়র্কে আমার প্রথম শো হয়েছে এবং সেখানকার দর্শকদের ভীষণ আমি মানে পেয়েছি, রেসপন্স পেয়েছি। তারা এত আবেগ আপ্লুত হয়েছে এবং বলেছে যে আমরাও চাই এই বিচারটা দ্রুত হোক। আচ্ছা, বাহ, দারুণ। মঞ্চ নাটকের প্রতি দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? রিসেন্টলি একটু বেড়েছে, মাঝখানে একেবারেই কমে গিয়েছিল, এখন একটু বেড়েছে। তবে আসলে হল এত কম তো, আর শিল্পকলা, মহিলা সমিতি এই দুটো হলই মিলিয়ে অনেক দল, আমরা তো আসলে হলই পাই না। হল পাওয়াটাই আমাদের জন্য অনেক কঠিন। তো আমরা বিকল্প জায়গা খুঁজে নিচ্ছি। যেমন আমাদের মামুনুর রশিদ স্যার, উনি একটা নাটক করেছেন, সেই নাটকটা উনি মানে ইয়েতে করেছেন, মিরপুরে একটা ছোট্ট স্টুডিও আছে সেখানে করেছেন। এরকম ছোটোখাটো হল আছে যেগুলো, তো সেগুলোতেই যদি করা যায় তাহলে হয়তো বা হয়। কিন্তু আমরা তো সবাই শিল্পকলা আর মহিলা সমিতিতেই করতে চাই। তো আমার এই নাটকটা আসলে আমরা ওরকম জায়গাগুলোতেই করবো। এটা একটা বলা যেতে পারে ড্রয়িং রুম বেস থিয়েটার। যেমন একটা কমিউনিটি সেন্টার আছে কোনো ফ্ল্যাটের, সেখানে করব। কারণ নাটকটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে আমি চেষ্টা করছি শিল্পকলার বাইরে নিয়ে যেতে। দর্শকরা অনেকেই জানেন যে আমি লাল জমিন 64টা জেলায় করেছি এবং বিভিন্ন মঞ্চ নেই, মঞ্চ বানিয়ে আমরা শো করেছি। শিল্পকলার মধ্যেই আমি আটকে থাকিনি, এটা আমার নেশা। তো আমার যে দুটো নাটক পরপর, আত্মজয় এবং গোধূলি বেলায়, দুটি নাটক নিয়ে আমি 64টা জেলায় আবারও যেতে চাই। বাহ, চমৎকার। আপনি বলছিলেন যে একটা সময় মঞ্চের যে আগ্রহটা সেটা কমেছিল, এখন আবার বেড়েছে। মাঝের কমার কারণটা কি এবং এখন বাড়ার কারণটা কি? মানে দর্শকের কথা বলছি আমি। দর্শক বর্তমানে কিছুদিন আগে তো পরিস্থিতিগুলো, দেশের পরিস্থিতি তো আসলে সবকিছু মিলিয়ে আমরা তো স্বস্তিদায়ক পরিবেশে এখনো নেই। তো সেই জায়গা থেকে কাটিয়ে উঠতে তো সময় লাগবে। এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাদের দেশে, সেটা স্টেবল হতে, মানুষের স্থির হতে, মানুষ তো অনেক কিছু, যেমন আজকেই রাস্তায় আবার 11টায় বেরিয়ে 4টায় পৌঁছেছি একটা জায়গায়, এত অস্থিরতা রাস্তার মধ্যে, কোথায় কখন মিটিং হচ্ছে, কোথায় মিছিল হচ্ছে, কোনো ইনফরমেশন নেই আমাদের। রাস্তায় বের হলে তো এই সব কিছু মিলিয়ে একটা অস্থিরতা ছিল, সেটা আস্তে আস্তে ইনশাল্লাহ কেটে যাবে এবং দর্শক ফিরছেন আবার, আমরা আশাবাদী। আচ্ছা, মিডিয়াতে এখন কেমন কাজ করা হচ্ছে? মঞ্চ তো খুব হরদমে কাজ করছেন আপনি, খুব চমৎকার কাজ। না, মিডিয়া তো আমার একদম, মঞ্চ তো পকেটের টাকা দিয়ে করি, এখনো পকেটের টাকা থেকে করি, এখন তো মঞ্চ থেকে কোনো টাকা আসে না। মিডিয়াতে কাজ করেই খাই, কিন্তু মিডিয়ার কাজ খুব কম এখন, সেটাও বর্তমান পরিস্থিতিতে অনেকটা দায়ী। আর মাঝখানে আমি 2 মাস ছিলাম না, আমার ছেলে কানাডায়, হাজব্যান্ড আমেরিকায় ছিলেন। তো সব কিছু মিলিয়ে একটা ভালো গ্যাপ, প্রায় 3-4 মাসের একটা গ্যাপ। তার আগেও আমি কাজ করিনি, যাব করে, তো একটু কাজ কম। আমি মনে করি যে শুধু আমার কাজ না, অনেকেই নানান ধরনের সাথে কথাবার্তা হয় শিল্পীদের সঙ্গে, যখন প্রত্যেকেরই কাজ খুব কম এবং হাতে গুনে কয়েকটা মানুষ কাজ করছে, আর সেরকম কাজ আসলে তেমন করে হচ্ছে না। এটার একটা কারণ যে সময়টার অস্থিরতা, কেউ নতুন করে ইনভেস্ট করছে না, সব কিছু মিলিয়ে মিডিয়ার কাজ একটু কম। তবে 2টো মুভির কাজের কথা চলছে, সেপ্টেম্বর অক্টোবরে ইনশাল্লাহ হয়তো হবে। আচ্ছা, তাহলে আমরা মেনে নিতে পারি যে এখন মিডিয়াতে কাজের পরিধিটা কিছুটা কম, তুলনামূলক কম। না, আছে কিছু ইয়াং ছেলে মেয়েদের আছে, আমাদের মতো বয়সে যারা অনেক বছর ধরে থিয়েটার করছি বা টেলিভিশনে কাজ করছি, তাদের অনেকেরই কাজ কম। আর আমি তো মায়ের চরিত্র করি, এখন মায়েদেরকে নিয়ে তো গল্প লেখা হয় না। আমাদের দেশে তো কোনো বয়স্ক অভিনেতা অভিনেত্রীদের কোনো জায়গায় নেই অভিনয় করার।
কেন, মানে এটা আমি একটু জানতে চাই যে এই যে আপনারা সিনিয়র যারা আর্টিস্ট রয়েছেন এবং লেজেন্ডারি শিল্পী হিসেবে কাজ করছেন, কাজের পরিধিটা এত কম কেন এবং মূল্যায়নের জায়গাটা কতটুকু মূল্যায়িত হচ্ছেন? ভীষণ কম। কয়েকদিন আগে ডলি ভাবি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, দেখে তো পড়ে আমার চোখে পানি চলে এসেছিলেন। জন্য ওনার মতো একজন মানুষ, ওনার হাজব্যান্ড যখন অসুস্থ ছিলেন উনি 30 লাখ টাকা পেতেন এফডিসিতে, সেই সময় তো উনি অভিনয় করতেন। তো সেই সময় মানে খুব খারাপ লেগেছিল পড়ে। এবং এখনকার মূল্যায়ন আরও কম। যেমন আজকে ধরেন আমাকে 8টায় কল দিয়েছে বা 9টায় কল দিয়েছে, আমি তো সময় সম্পর্কে ভীষণ সচেতন, আমি সময়কে রেসপেক্ট করতে জানি। আমি ঠিক 9টায় পৌঁছে যাব, তারপর মেকআপ নিয়ে বসেই থাকবো। ইতিমধ্যে 12টা 1টা বেজে গেল প্ল্যান করতে, কারণ স্ক্রিপ্ট নেই তো, স্ক্রিপ্ট নেই, সবাই প্ল্যান করে, 4জন 5জন বসে এই সিন হবে, এই সংলাপ হবে, এই প্ল্যান করতে 12টা 1টা বেজে গেল। হিরো হিরোইন আসলেন, আমরা কিন্তু বসেই আছি, আমি আর বাবা মা হয়তো যারা আছি বসেই আছি, ওনারা হিরো হিরোইন নিয়ে বাইরে চলে গেলেন, শুটিং হলো, আমাদের সিকোয়েন্স ধরলো রাত 11টায়। এরকম করে এইভাবে কাজের জন্য আমি 2-3জন ডিরেক্টরের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি, যে সরি আমি এখনও এটা করে খাই না। তো কোথায় মূল্যায়ন? রাত 11টার সময় একটা সিনিয়র আর্টিস্ট, বা আমি আমার কথা বলছি না, মানে অনেকেরই এরকম আমি শুনি যে রাত 9টা 11টা, রাত 3টা 4টা আসে, কারণ শুরুই হলো তার 11টায়, সে কিন্তু 9টায় যেয়ে বসে আছে। তো মূল্যায়নগুলো। এবং আর একটা মজার ব্যাপার যে আজকালকার যে ইয়াং জেনারেশন খুব পপুলার, যারা হচ্ছে যে ভীষণ পপুলার হয়ে গেছে, আমি বলবো যে আমাদের যে সাথে যারা অভিনয়, যেমন মোশাররফ করিমের সাথে কাজ করেছি, আমি অনেকের সাথে কাজ করেছি, অপূর্বর সাথে কাজ করেছি, কখনোই তারা একটা সংলাপ মানে বলেনি যে আপা এইভাবে বলেন, বরং বলেছে আপা এইভাবে বললাম ঠিক আছে। তো এখন কিন্তু রিভার্স, এখন তারা ডিরেকশন, মানে যারা হিরো বা হিরোইন থাকে তাদেরকে দিয়েই তো নাটকটা চলে আসলে, সেই কারণে তো আমাদের কোনো ভ্যালু আসলেই নেই। তারা বলে দেয় যে এইভাবে দাঁড়ান, এই শাড়িটা ঠিক হয়নি, আপনি সংলাপটা এইভাবে বলেন। তার বয়স হয়তো 2 বছর মিডিয়াতে, টিকটক করে হিরো অথবা হিরোইন হয়েছে, তো বুঝতেই পারছেন আমার কথার মধ্যে দিয়ে চলে আসছে। আবার কিছু কিছু ছেলে পেলে আছে ভীষণ, তার সাথে অভিনয় করতে আমার খুব আনন্দ লাগে, যেমন ফারহান ছেলেটা, ও সাথে যখন আমি সেটে যাই ওকে আমার ছেলেই মনে হয়, এত মানে ইয়ে করে, সে বন্ডিংটা আসলে ওই জিনিসটা ও দেয়, বা ও যেটা দিল আমি সেটা রিসিভ করলাম, বা আমি একটা দিলে ও নিচ্ছে, কিন্তু অনেক আর্টিস্ট আছে সেটা নিচ্ছে না। এরকম এই বন্ডিংটা থাকার কারণে অনেক সময় দেখা যায় স্ক্রিপ্ট ছাড়াও কিন্তু খুব দারুণ একটা সিন রেকর্ড হয়ে যায়, যেটা আমার ফারহানের সাথে কাজ করতে গিয়ে হয়েছে, যে স্ক্রিপ্ট নাই কিন্তু চমৎকার মানে অনেক জায়গাতে হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আগামীতে আমরা আপনার কাছ থেকে, আপনি যেভাবে মঞ্চ নাটকে নিজেকে রিপ্রেজেন্ট করেন বারবার এত ভালোভাবে, এত সুন্দরভাবে, আমরা আরও দেখতে চাই এবং আপনাকে আরও পেতে চাই। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। ATN এর দর্শককে শুভ সকাল, ভালো থাকবেন আপনারা সব সময়। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ATN বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।